দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সকল ভাষার শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী 12 স্টোরিজ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বুদ্ধিদীপ্ত, মুক্ত চিন্তা, আলোকিত মানুষ ও সুস্থ সুন্দর মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। সাহস পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে কবি ও কথা সাহিত্যিক জব্বার আল নাইমের কাব্যগ্রন্থ আত্মার আওয়াজ। শাহিনুর রহমানের প্রচ্ছদ ডিজাইনে বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে মাহবুব কবিরের কাব্যগ্রন্থ ওপরে ওঠার সিঁড়ি। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায়, সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। তুমি এখনই মেয়েটাকে নিয়ে এলে, তোমার একটু বুদ্ধি নাই? এই কথা বলছেন কেন আঙ্কেল? আরে তুমি জানো যে নেওয়াজ তোমার বন্ধু একটা পাগল। আঙ্কেল আসলে হয়েছে কি, মানে মেয়েটা অভিযোগ করেছে, তো এখন অভিযোগ করলে আমি তো আইনের লোক, আমি কি করবো বলেন? আমাকে তো এটা করতেই হবে। তোর কথায় যুক্তি আছে আব্বা, যুক্তি বিরোধী কোনো কথা সে বলে নাই। সবচেয়ে বড় কথা যে আঙ্কেল ও তো পাগল বলেই কাজটা করেছে। তুই একটা গর্ধব, তুই থাম। একটা রাস্তার মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসবি, এটা কি মানা যাবে? আঙ্কেল না মেনে তো কোনো উপায় নেই, কারণ ওর কাছে তো কাগজপত্র সবই আছে। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। মন জানি না কখন মগ্ন হলো তোমাতে ভীষণ, কি করি এখন? জানি না কখন মগ্ন হলো তোমাতে ভীষণ, কি করি এখন? রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। দেখো জুলি, তোমার কাছে যেটা ড্রামা মনে হচ্ছে সেটা আমার কাছে মোটেও ড্রামা মনে হচ্ছে। ও তাই না? তাহলে তো তোমার বাবার সেদিনই চলে আসা উচিত ছিল, যেদিন তাকে তুমি আনতে গিয়েছিলে। দেখো জুলি, কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা তোমার থেকে আমার বাবা ভালো জানে। ভালো তো জানবেনি। দুটো অপরিচিত রাস্তার ছেলে মেয়ের কাছে সে আশ্রিত হয়ে বসে আছে, আর এদিকে আমার সংসারে আগুন লাগিয়েছে। আগুনটা তোমার সংসারে লাগেনি, আগুনটা লেগেছে তোমার মনে। মনটা ঠান্ডা করো, দেখবে সবকিছু কেমন সহজ হয়ে গেছে। হ্যাঁ, সব আগুন তো আমার মনের ভেতরে। তোমরা তো সবাই দুধে ধোয়া তুলসী পাতা, তোমাদের কারো কোনো দোষ নেই। কেন থাকবে না? অবশ্যই আছে। আজ আমার বলি এত কিছু হচ্ছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়।
এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় কথা সাহিত্যিক সুমন্ত আসলাম। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? আমি তো ভীষণ ভালো আছি। আপনাকে পেলেও মন ভীষণ রকম ভালো লাগে, কারণ এত চমৎকার করে আপনি গুছিয়ে কথা বলেন, সেটা শুনতেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনি একজন সাংবাদিক এবং একই সাথে লেখালেখির সাথে তো বহু বছর ধরে আছেন। এবারের বইমেলাতে আপনার নতুন কি বই আসবে? আমি একটু দুঃখের কথা দিয়ে শুরু করি। আমি এবার বই এবং বইমেলা থেকে দূরে সরে থাকতে চেয়েছি। আমি এবার যাব না বইমেলাতে এবং বইও লিখবো না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমি যা লিখতে চেয়েছি বা লিখতে চাচ্ছি আমি সেটা লিখতে পারিনি। আমার একটা মিনিমাম 50,000 শব্দ একটা উপন্যাস লেখার কথা ছিল। আমি 12,500 শব্দ লিখতে পেরেছি, কিন্তু আমি বাকিটুকু লিখতে পারিনি। কেন লিখতে পারিনি এটা আমি আসলে বলতে চাচ্ছি না, কিন্তু আমার এই কষ্টটা আমাকে তাড়িত করছে এবং আমি বই থেকে এবছর পুরোটাই বিমুখ। কিন্তু সত্যি কথা হচ্ছে আমি লেখা আবার শুরু করেছি। আমি আশা রাখি কোরবানি ঈদের পর আমি বইটা বের করব। আচ্ছা, তাহলে এবারের বইমেলায় কোনো বই থাকবে? একটা বই বের হয়েছে প্রকাশন থেকে, এটা কয়েক বছর আগে বের হয়েছিল, সেটা রিপ্রিন্ট হচ্ছে, ডানপিটে ডাবলু। আপনার কাছে কি মনে হচ্ছে যে এবারের বইমেলাটা অন্য সব মেলার চাইতে কোন জায়গাতে আলাদা? প্রতি বছরই কিন্তু আমরা বলি যে বইমেলাটা আলাদা হচ্ছে, আসলে কি আলাদা হচ্ছে? আমি ঠিক আলাদা বুঝতে পারতেছি না। আমরা যে পট পরিবর্তনের ভূমিকা এসেছি সেটাও কি আলাদা কিছু হচ্ছে? আমি কিন্তু সেটা টের পাচ্ছি না। আমি গত 2.5 মাস ধরে ফেসবুকে লেখা প্রায় বন্ধ করেছি, ইদানিং অল্প লেখা শুরু করেছি। 2.5 মাস আগে 5ই আগস্টে আগে আমি যেগুলো লিখতাম তার আমি লটাও লিখতে পারছি না, লেখা আসছে না, ভিতরে তাড়না দিচ্ছে না। আমি বুঝতে পারছি না আমার কী লেখা উচিত, আমার কোন দিকে তাকানো উচিত। হোয়ারাস 2001 সাল থেকে আমি বাউন্ডারি লিখি, তখনকার সেই বাউন্ডারির যে তেজ, তাড়না, বেদনা, শক্তি আমি কোনোটাই অনুভব করতে পারছি না। সম্ভবত আমার মনটাই মরে গেছে, অথবা পরিবেশ আমাকে মেরে ফেলেছে। আচ্ছা, মানে এটা ভীষণ রকম দুঃখজনক একটি বিষয়। খুবই দুঃখজনক। এবং আমি আমার বাসাটা খুব চমৎকার এবং নীরব। আমি বেশিরভাগ ক্ষেত্রে বাসায় ল্যাপটপের সামনে বসে থাকি, এটা ওটা পড়ি, দেখি, কিন্তু এরকম যে একটা হবে মানে আমি বুঝতে পারছি না যে আমার আসলে কোন দিকে যাওয়া উচিত। আমার আসলে ওইটা আমি পাচ্ছি না যে আমাকে এদিকে যাওয়া উচিত। আমি যদি ওইটা পেতাম যে আমাকে এদিকে যাওয়া উচিত, তাহলে আমি ওইদিকে যেতাম, বা আমার যাওয়ার থাকতো, বেগ থাকতো, আবেগ থাকতো, আমার ওই জায়গায় পৌঁছানোর আগ্রহ থাকতো। সেই জায়গাটা আমি আসলে হারিয়ে ফেলেছি আপাতত। হয়তো সৃষ্টিশীল মানুষদের এরকম কখনো কখনো হয়, নিজেকে খুঁজে ফেরার চেষ্টা বা অনেক কিছু খুঁজতে গিয়ে আবার হঠাৎ করে নতুন কোনো কিছু আবিষ্কার করে ফেলা এবং সেগুলো ক্যানভাসে নিয়ে আসা, মানে বইয়ের বা লেখনীতে উঠিয়ে নিয়ে আসা। হয়তো সেই সময়টা, এই পজ পিরিয়ডটা আপনি পার করছেন। এটা আপনি বলতে পারেন যে আমি একটা হয়তো সময় নিচ্ছি, কিন্তু আসলে তা না। আমি যে অনেক কিছু নিয়ে ভাবছি না তা না, আমি অনেক কিছু নিয়ে ভাবছি যে আমাকে কোনটা লিখতে হবে, কী ধরনের লিখতে হবে। আজকে সকালবেলা অ্যানিমাল ফার্মে আমি রিভিউ শুনছিলাম, দেখলাম আমার দেশের সাথে মিলে যাচ্ছে। তা আমাকে একটা অ্যানিমাল ফার্ম লেখা উচিত, যেহেতু আমি বাউন্ডারি রেখে এসেছি। আর আমার উপন্যাসগুলো অনেক ক্ষেত্রে যেটা ছিল সেটা আমি প্রতিবাদী বা একটা রাজনৈতিক, কিন্তু আমি কোনটা লিখবো বা কোনটা আমার লেখা উচিত আক্ষরিক অর্থে আমি এখন বুঝতে পারছি না। আচ্ছা, আমরা আশা করব যে দ্রুতই হয়তো এই দান্দিক অবস্থার উন্নতি হবে আপনার, এবং আরও অনেক ভালো ভালো বই আমাদের সামনে আসবে। একটু পেছনের দিকে যদি তাকাই, তাহলে লেখালেখির সাথে শুরুটা অনেকগুলো বছর ধরে। সব থেকে মূল চ্যালেঞ্জিং জায়গাটা কি ছিল আপনার ক্যারিয়ারের লেখালেখির ক্ষেত্রে? লেখালেখির ক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জটা ছিল, প্রথম হচ্ছে লেখাটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া। এটা সম্ভবত আমি 2-3 বছরে পেরেছি। আমার প্রথম বইটা যখন 2001 সালে বের হলো, আমি তখনই পৌঁছে গেছি যে পাঠকের একটা। দ্বিতীয় চ্যালেঞ্জটা ছিল যখন আমি একবার চাকরিচ্যুত হলাম। ও বছরটা আমি খুব সংশয়, জীবন বোধের তাড়না সব কিছু মিলে আমি একটা ইয়ের মধ্যে ছিলাম যে আসলে আমি লিখতে পারবো কিনা, বা আমার দ্বারা লেখা হবে কিনা, পাঠক আমাকে গ্রহণ করবে কিনা, অথবা আদৌ আমাকে এই পরিবেশে চলতে দেওয়া হবে কিনা। সেটা আমি 1 বছরে কাটিয়ে উঠেছি। কাটিয়ে ওঠার পর লিখতে লিখতে একটা থেকে এসে বুঝলাম যে আমি যা লিখতে চাচ্ছি এটা আসলে আমার লেখা না, এই ধরনের লেখা না। এই প্রকাশকের চাপ, প্রকাশকরা এই ধরনের লেখা চায়, এটা লিখে প্রথমত আমি আমার ভুলটা করেছি। আমি 19 সালের পর চেষ্টা করলাম একটু অন্য ধরনের লেখার চেষ্টা করবো। আমি গতবার লিখেছি একটা অন্য ধরনের লেখা, এবং আগামীতে যে লেখাগুলো লিখবো হয়তো সাধারণ পাঠক না, পাঠকের মধ্যে সাধারণ অসাধারণ কিছু নেই, পাঠক সবসময় অসাধারণ। কিছু পাঠক হয়তো এটা পছন্দ করবে না। আমি মনে করি অল্প কিছু পাঠক হোক,
আমার লেখাগুলো পছন্দ করুক, সেটা খুব বেশি দরকার নেই, কিন্তু আমি আমার মতো করে লিখতে চাই। জি, আমি যেটা লিখতে আমার মন আঁকুপাকু করে, এই স্বাধীনতাটুকু আমি আমাকে দিতে চাই। আমি কোনো প্রকাশক কারো চাও অনুযায়ী লিখতে চাই না। নিজের চাওয়া অনুযায়ী বা নিজের তাগিদ থেকে যেটা আসে, যেই শব্দ সেটাই। আসে সেই শব্দ নিয়ে লেখা। নতুন পাঠক কি তৈরি হচ্ছে, কি মনে হয়? এই প্রশ্নটা আমি কয়েক বছর ধরে দিয়ে আসছি। মানুষ, আমি 2015 সালের মধ্যে এই জায়গায় বা কোথাও দিয়েছিলাম যে একটা ফেসবুকের একটা আগ্রাসন আছে। এটাও সত্য। ফেসবুক না থাকলে আমরা এখন 50 জন লেখককে চিনতাম না। একটা পত্রিকা কয়টা গল্প ছাপে বা কাদের গল্প ছাপে একটা পত্রিকা? একটা পত্রিকায় একটা চেনা জানা কয়েকজনের মুখ চেনা নাম চেনা লোকদের গল্প ছাপে। কিন্তু ফেসবুকের কল্যাণে বাংলাদেশে এখনো অন্ততপক্ষে 10 জন লেখক এসছেন। তারা ভালো লিখছেন কি খারাপ লিখছেন আমি সেটা রেখে যাচ্ছিলাম, কিন্তু তারা পরিচিতি পেয়েছেন। কিন্তু আমি জানি তাদের একটা দুটা লেখাও মূল পত্রিকায় ছাপা হয়নি বা সাহিত্য সম্পাদক তাদের লেখা চাননি। তার মানে কি তারা চাচ্ছে না? এদিক দিয়ে চিন্তা করলে আপনি নতুন পাঠকের ক্ষেত্রে যেটা হচ্ছে, পাঠক সৃষ্টি করছে আসলে ফেসবুক। আপনি যদি কোনো পত্রিকার কথা ইন্ডিকেট করেন বা ওটাকে ওইদিকে যান, আমি মনে করি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের কোনো পত্রিকা, সাহিত্য পত্রিকা কোনো পাঠক সৃষ্টি করেনি, করতে পারবে না। এখন যা সৃষ্টি হচ্ছে ফেসবুকের কল্যাণে, এটা সত্য। তারপরে এটা দেখেন, এখন যদি ধরা যাক কারণ বাজারে একটা কিছু হলো হঠাৎ করে, আপনি দেখবেন পত্রিকা বা অনলাইনে যাওয়ার আগে ফেসবুকে এটা পৌঁছে যাবে, 100 জন এটা ভাইরাল করে দিচ্ছে। একদম। তার মানে পাঠক সৃষ্টি হচ্ছে সেটা ফেসবুকের কল্যাণে। হ্যাঁ, কিন্তু পাঠক তো টিকে থাকছে না মনে হয়। সৃষ্টি হচ্ছে কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। আগে যখন মানুষ বই কিনতো, মানে যারা পাঠক তারা বই কিনতো এবং একটি বই দেখাচ্ছে 2বার 3বার হয়তো পড়ছে। এখন তো বই কেনার প্রতি মানুষের আগ্রহের জায়গাটা কি কমে যাচ্ছে কিনা? আপনাকে আমি প্রশ্নটা করি, সেরকম কি লেখা হচ্ছে? আমরা যারা লিখছি, আমরা যারা খুব জনপ্রিয় নামটা খুব মানে কি মহরুহভাবে সেট করছি, আমরা কি লিখতে পারছি যে আমাদের লেখাটা বারবার পড়বে? এক হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরই তো, হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর ভালো লেখক নেই তা না, কিন্তু এর চেয়ে ভালো না, এর চেয়ে অনেক ক্লাসিক লেখা লিখতেন শহীদুল জহির। তিনি কি খুব জনপ্রিয় ছিলেন? কিন্তু জনপ্রিয় ছিলেন না, কিন্তু তার লেখা এখন মানুষ পড়ছে। মানিক বন্দ্যোপাধ্যায় খুব জনপ্রিয় ছিলেন না, তার লেখা পড়ছেন। আমি যেটা মনে করি যে পাঠক সবসময় পরিবর্তনশীল। একটা পাঠক হয়তো শরৎচন্দ্রের লেখা পড়েছে, পরবর্তী সাথে অন্য লেখকের লেখা পড়েনি। আমি পাঠককে কোনো ক্রমে দোষ দিতে চাই না, পাঠক সবসময় ভালো কিছু পড়তে চায়, কিন্তু আমি মনে করি আমাদের ভালো লেখাটা উচিত। এই যে জুলাই অভ্যুত্থান গেল, আমরা বলছি যে আমরা নাকি নতুনভাবে স্বাধীনতাকে আবিষ্কার করলাম, তো সেই জায়গা থেকে জেনজিদের একটা বড় ভূমিকা ছিল। জেনজিরা কি বই পড়তে ভালোবাসে? তারা কি বই কিনতে পছন্দ করে? তারা কি বইমেলায় যায়? যদি জেনজিরা বই না কিনতেন, আমি ওদেরকে কিনতেই বলবো, আমাদের ছোট, আমার ছেলেমেয়ের বয়সী, জেনজিরা যে বই না কিনতো তাহলে এই প্রকাশনা শিল্প টিকে থাকতো না। আমি আপনাকে খুব চমৎকারকে বলতে চাই, এখন পাঠক হচ্ছে 9 থেকে 22 থেকে 25 বছরের ছেলে। কোনো বয়োবৃদ্ধ, কোনো মিডল এজের লোকরা বই কম পড়ে। আমি আক্ষরিক করতে, আমি গতবার প্রথম আলো স্টোরে দাঁড়িয়েছিলাম, আমি যতগুলোকে বই কিনতে দেখেছি তারা আক্ষরিক অর্থে 9 বছর থেকে 25 বছর পর্যন্ত। 9 বছরের বাচ্চাটা তো, মেয়েটা হয়তো তার বাবার হাত ধরে এসছে, বাবা একটা বই কিনে দাও, বাবা বাধ্য হয়ে মেয়েটাকে বই কিনে দিচ্ছে, এবং এরাই বই পড়ে। এবং আপনি দেখবেন গত 50 বছর ধরে এরাই বই পড়ে আসছে। আপনি যদি একটা গ্রামে বা একটা পরিবারে দেখেন, 10 জনের মধ্যে 1 জন বই পড়ে, 9 জন কিন্তু বই পড়ে না। ওই একজনই কালের আবর্তনে এই পাঠকগুলোকে টিকে রাখছে। তারা ক্রমান্বয়ে আরও 2 জন 3 জন হচ্ছে। আমি মানে কিশোরদের নিয়ে, জেনজি যেটা বলেন, জেন আলফা যে আগামীতে আসবে সেটা বলেন, আমি এদের নিয়ে খুব আশাবাদী। ওরাই সব কিছু টিকে রাখবে, ওরাই সব কিছু পরিবর্তন করবে। আপনি যখন বই লিখেন তখন কি এটা মাথায় থাকে যে পাঠকরা কারা, কোন শ্রেণীর পাঠকরা এটা পড়বে, কোন বয়সের পাঠকরা এটা পড়বে? আমি তো কয়েক রকম, আমি কিশোর উপন্যাসও লিখি, আমি শিশুদের জন্য লিখি, আমি বড়দের উপন্যাসও লিখি, কিন্তু একটা জিনিস আমার মাথার ভিতর থাকে, সেটা হচ্ছে একটা যুবককে প্রেজেন্ট করা, যে সে আমার উপন্যাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমার ভিতর, মানে আমার ভিতরে যুবক বাস করে। মানে এখনো যদি আমি দেখেন, আমি কিছুক্ষণ আগে এই রাস্তাটা গাড়ি ঠেকে রাখছে, রাস্তায় এনটিভির পাশে, আমার গাড়িটা সরান, আমি ওখান থেকে দেখলাম যে 40-50 জন পার হলো, কিন্তু কেউ বললো না যে আপনি গাড়িটা একটু সরান, একজনের অসুবিধা হচ্ছে। এটা কিন্তু একজন তরুণের বলার কথা, একটা যুবকের বলার কথা, এবং যুবকের মতো আমি বলছি।
একজন একজন বয়স্ক লোক হয়তো বলবে না কি ঝামেলাটা কি করা দরকার, তিনি তো বলবে না, এড়িয়ে যাবেন বা নিজেকে সেফ রাখার যেটা বলবেন না। যার জন্য আমি মনে করি একটা উপন্যাসে একটা যুবকের উপস্থিতি থাকাটা খুব জরুরি, যে টোটাল পরিবেশ, দেশ এবং সময়কে প্রেজেন্ট করবে। আমি এটা মাথায় রাখি সবসময়। আর শিশু কিশোরদের বই যখন লিখেন তখন আমি একদম কিশোর হয়ে যাই। আমার জীবনে এত দুষ্টমি আছে, খুব কম ছেলে এরকম দুষ্টমি আছে। পাখির বাসা থেকে শুরু করা, পাখির ভাঙা, পাখির বাসা তৈরি করা, নদীতে ঝাঁপানো, মানুষের মাথা ফাটানো, বড়ই চুরি করা, সব মানে কৈশোরের এবং কিশোরের যত দুষ্টমি আছে এটা আমার ভিতরে আছে। এটা আমি লালন করি এবং আগামী পুনর্জন্মে কি জানি না, আমি এই জীবনটা আবার চাই। আচ্ছা, কি চমৎকার করে বললেন। এবং যে দুরন্তপনার কথাগুলো বলছিলেন আপনি, আপনার তো বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, আপনার ছোট থেকে বড় হওয়া কি সেখানেই? এই দুরন্ত শৈশবটা তার মানে সিরাজগঞ্জেই কাটানো? কারণ আরটা হচ্ছে যে আপনি বোধহয় জানেন সিরাজগঞ্জের পাশে বিশাল যমুনা নদী আছে। নদী বাহিত এলাকায় এবং নদীর পাড়ের মানুষগুলোর বুক অনেক বড় হয়, তারা অনেক প্রসাদ। আমি ঠিক, আর যারা নদীর পাড়ে বাড়ানো তাদেরও হয়, কিন্তু এই এলাকার লোকজনগুলো নদী তারা দেখবেন অনেক উদার হয়ে যায়, তারা সব কিছু ড্যাম কেয়ার করে। তাদের নদী ভাঙা তো, নদী ভাঙনের ভিতর একটা কথা আছে, আগুনে ঘর পড়লে তাও কিছু থাকে, নদী ভাঙলে কিছু থাকে না। আমরা নদী ভাঙা এলাকার লোক, যাতে আমরা অনেক কিছু মানে ত্যাগ স্বীকার করতে পারি, আমরা প্রকৃতিগতভাবে পেয়ে এসেছি। আচ্ছা, প্রকৃতি আপনাকে কতখানি টানে যখন আপনি কোনো বই লিখছেন বা কোনো লেখা লিখছেন? অনুপ্রেরণার জায়গা থেকে প্রকৃতি কতখানি টানে? প্রকৃতির চাপকে মানুষ একটু বেশি টানে। আমি মনে করি মানুষ যেখানে উপস্থিত, প্রকৃতি এবং মানুষ একসাথে, যেটা আমার সেটা করলাম। প্রকৃতি ধরেন বিভূতিভূষণ পথের পাতাল যেটা লিখেছেন, আরণ্যকে যেটা লিখেছেন প্রকৃতি নিয়ে, ওই গুরু প্রকৃতিটা, ওই গুরু প্রকৃতিটা আমাদের উপন্যাসে খুব কম আসে। আমাদের মানুষগুলো এখন প্রকৃতি নিয়ে পড়তে বোধহয় একটু কম ভালোবাসেন। তারা নাগরিক সমাজটা চান, তারা মফস্বল জীবনটাও চান না, তারা শহরের মধ্যবিত্ত জীবনটা চান। এটা আমাদের ভিতরে একদম গেঁথে গেছে, মানে যেটা কানেক্ট করতে পারবেন, যে গল্পটা কানেক্ট করতে পারবেন। এটা আসলে আমাকে আমি মানুষকে হয়তো প্রকৃতির কাছাকাছি বা নদীর কাছাকাছি বা অন্য জায়গায় নিয়ে যাব, কিন্তু মানুষটা আমাকে খুব বেশি আলোড়িত করে বা টানে। আপনি সাধারণত দিনের কোন সময়টা লেখালেখি করেন? কোনো নির্দিষ্ট একটি সময় আছে কি? এটা আসলে নাই। আমি যদি মনে করি আমি একটা লিখবো, কারণ আমার মনে আছে আমি শনিবারে প্রথম আলো অফিসে এসে বাউন্ডারি লিখতাম। সেটা 9টায়, আমার অফিসে 11টায়, আমি আসতাম 9টায় থেকে 11টার ভিতর আমি একটা 600 শব্দের বাউন্ডারি লিখে ফেলতাম, এবং সেটা মাথার ভিতর থাকতো, এই বাউন্ডারিটা হিট করতে হবে এবং পাঠককে কানেক্ট করতে হবে, পাঠককে এটা লেখার জন্য মানে খুব হয়ে যায়। এটা আমি 2 ঘন্টায় লিখে ফেলতাম। এখন যদি আমাকে বলেন যে একটা 2 ঘন্টা বাউন্ডারি, আমি লিখতে পারবো না। আচ্ছা, সেই সময়টা আর নেই। আবার এমন হতে পারে যে আমি কালকে একটা গল্প লিখলাম 800 শব্দের, আমি 2 ঘন্টায় গল্পটা শেষ করে ফেলেছি, কিন্তু গত 3 মাসে কিন্তু আমি একটা লেখাও লিখতে পারিনি। ওই গল্পটা কালকে দেওয়া লাস্ট ডেট ছিল। আচ্ছা, যার জন্য তারুণা থেকে বা আমার ভিতর যে থেকে ওই লেখাটা ফেলে, মানে ডেডলাইন থাকতে হবে তার মানে আপনার কাছ থেকে কাজ পাওয়ার জন্য। আমার মনে হয় জীবনের সবকিছুতে ডেডলাইনটা থাকাটা খুব জরুরি। আপনি কাদের বই পড়তে পছন্দ করেন? আমি অনেকবার বলেছি, আমি একজনকে খুব গুরু মানি, মানে গুরু মানিকে আমি তার লেখা পড়তে চাই, তার মতো করে লিখতে চাই, সে এরিক মারিয়া রেমার্ক। আচ্ছা, আমি এই একটা লেখক যার ভিতর পৃথিবীর সব কিছু, মানে সব মানুষের সব গুণ, রাগ, ক্রোধ, মনুষ্যত্ব, মানবতা, এই একটা লেখকের লেখায় পেয়েছি। আমি রবীন্দ্রনাথের কবিতা পড়ি, গান শুনি, কিন্তু এরিক মারিয়া রেমার্কের মতো একটা মানুষের ভিতরের সব বোধ যে বের করে আনেন, আমি কোনো লেখার মধ্যে পাইনি। বিলিভ ইট অর নট, আমার সাথে অন্য লেখকরা ডিফার করতে পারে, দ্যাটস অ্যানাদার থিংস, কিন্তু এই একজন লেখক যার লেখার ভিতরে আমি সব পেয়েছি, মানে টক ঝাল মিষ্টি যা দরকার তেতেও পেয়েছি। আমি এরিক মারিয়া রেমার্ককে আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ লেখক। মানে সেই উপাদানগুলো আপনি খুঁজে পান তার লেখায়? সব খুঁজে পাই। আমি যখন বই পড়া লিখতে একটু কষ্ট হয় বা লিখতে পারছি না, আমি ওনার বইটা খুলে পড়ি, ওনার বাক্য থেকে একটু বাক্য নেই, ওনার থেকে একটু নেই, এটা শব্দ নেই, এরকম ভাবে এগিয়ে যেতে হবে গল্পটা, মানুষের বোধটা এভাবে জাগাইতে হবে। এটা এরিক মারিয়া রেমার্কের শেয়ার করে আমি পাইনি। এই যে একটা সময় আমরা বই পড়ে পড়ে বড় হয়েছি, এখন তো অডিও বুক আমরা শুনছি, তো এই দুটোকে আপনি আসলে কিভাবে দেখেন বা কিভাবে দেখতে চান? বিষয়টি আসলে কেমন? এটাকে ইতিবাচকভাবে নেওয়া উচিত অডিও বুকটা, না এটা নেতিবাচক কিছু প্রভাবও রয়েছে? আমাদের দেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার অডিও বুক বের হয়েছে, আমি তেমন সাড়া পাইনি এবং কেউ সাড়া পায়নি তেমন। আচ্ছা, বাইরের দেশের জন্য এটা, বাইরের দেশের লোক বিজি, তারা ইয়ারফোন লাগে অডিও বুকটা শুনতে, খুব বিজি লাইফ। আমাদের লাইফটা অত বিজি এখনো হয়নি। তারপর আমি যেটা মনে করি,
একটা 80 গ্রামের বইয়ের গন্ধ, মলাটটা খুলে যে আমি বলবো বাসনা, সুবাস এবং নতুন প্রচ্ছদ, বইটা ধরার যে বইয়ের যে একটা গন্ধ থাকে চমৎকার, এটা মুছতে আর অনেক বছর লাগবে। হ্যাঁ, এটা তো অনুভূতি। আমি যেটা বলতে চাই, মুছতে অনেক বছর লাগবে না, এটা মোছা যাবে না। আপনি বোধহয় জানেন করোনার ভিতর 37% বই বিক্রি বেশি বেড়ে গেছে শুধু এর বই, মলাটবদ্ধ বইগুলো। আমার মনে হয় না এটাকে কেউ দূরে ঠেলে দিতে পারবে। জি, এই যে মলাটের কথা বলছেন, মলাটের কথা বলতেই মনে পড়ে গেল প্রচ্ছদ ডিজাইনের কথা। প্রচ্ছদ ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটি বইয়ের কেনা বেচার প্রতি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমরা কি মাঝে মধ্যে এমন কিছু বই বেছে নেই যেগুলো আসলে পড়ার প্রয়োজন, মানে পড়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মলাট দেখে বা প্রচ্ছদের ডিজাইন দেখে আমরা সেটা সংগ্রহ করে ফেলি? আপনি যেটা বললেন সেটা 1% পাঠক বোধহয় সম্ভবত মলাট দেখে বইটা, বা 2%, 5%। আসলে একটা লাইন দিয়ে, মানে একটা লাইন দিয়ে কিন্তু একটা প্রচ্ছদ হয়ে যায়। আপনি বিখ্যাত অনেক লেখক আছে, 2টা লাইন দিয়ে একটা প্রচ্ছদ হয়ে গেছে। আসলে আমি কি খুঁজছি সেটা হচ্ছে বড় ব্যাপার। আমি কি প্রচ্ছদ খুঁজছি না বইয়ের কন্টেন্ট খুঁজছি? আমাকে পার্থক্য তো 2টা জায়গা। যদি আমি প্রচ্ছদ দেখি তাহলে প্রচ্ছদ দেখে বই কিনবো, আর আমি যদি মনে করি না এটা কন্টেন্টটা ভালো হতে পারে, আমি কন্টেন্ট থেকে বইটা কিনবো। পার্থক্য এটাই। একজন লেখকের স্বকীয়তা তৈরি হওয়াটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তো সেই স্বকীয়তা তৈরির পেছনে আসলে গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি থাকে? স্বকীয়তা আসলে আমার মনে হয় লিখতে লিখতে সৃষ্টি হয়ে যায়। আমি এভাবে লিখবো এটা কিন্তু কখনো ভাবিনি, হয়তো 15 বছর, 10 বছর, 7 বছর একটা সময় দেখলেন আমি আমার লেখাটা এরকম হয়ে দাঁড়িয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় লেখা এক ধরনের চেনা যায়, শরৎচন্দ্র বাক্যটা বোঝা যায়, হুমায়ুন আহমেদ বাক্যটা বোঝা যায়, রবীন্দ্রনাথ নজরুলের বাক্য আলাদা চেনা যায়। আমার মনে হয় না রবীন্দ্রনাথ প্রথম ভাবছেন আমি এভাবে লিখবো, লিখতে লিখতে দাঁড়িয়ে গেছে একটা শেপ, একটা আদল দাঁড়িয়ে গেছে। এটি আসলে স্বকীয়তা, মানে লিখতে লিখতে দাঁড়িয়ে যায়। এবং আরেকটা কথা ঠিক, এটার থেকে পরবর্তী আপনি বাড়াতে পারবেন না। আপনি মনে করেন আমি এটা ভালো লাগছে, আমি একটু অন্যভাবে বাক্যটা লিখি, পারবেন না। নিজেকে ছাড়িয়ে যাওয়া যে বিষয়টা, এটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তার মানে প্রত্যেকের একটা আলাদা রকম ইন্ডিভিজুয়ালিটি তৈরি থাকেই, দৃষ্টিভঙ্গির মতো, যার যার একটা আলাদা দৃষ্টিভঙ্গি, লেখার কিন্তু একটা ভঙ্গিটা আলাদা থাকে। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, এই সাংবাদিকতার জায়গা আপনার লেখাকে কোনোভাবে প্রভাবিত করেন কিনা? প্রভাবিত করে এই কারণে আমি অনেকগুলো গল্প আমার ভিতরে আসে, যে আমি যার জন্য আমার লেখার ভিতরে রাজনৈতিক ছোঁয়াটা একটু বেশি, যে সামাজিক নীতু মিতু দিয়ে একটু কঠিনভাবে লেখাটার চেষ্টা করি, এটা অনেক প্রভাব ফেলে। যদি আপনি সাংবাদিকতার সাথে, সাংবাদিক অনেক প্রকার আছে, যদি আপনি নিউজ কানেক্ট কোনো কিছু করতে চান তাহলে আপনার লেখাটা অনেক ভালো দাঁড়াবে। এবং দেখবেন পৃথিবীর 1 নম্বর লেখক যাকে বলা হয়, তিনি কিন্তু সাংবাদিক ছিলেন। আচ্ছা, মার্কেস, উনি কিন্তু সাংবাদিক ছিলেন। যাদের উনি সাংবাদিকতায় এত কিছু আনছেন, এসে উনি অন্ধকারের নিঃসঙ্গতার 100 বছর উনি লিখে ফেলছেন। এটা আসলে অনেক প্রভাব ফেলে। মানে গল্পের প্রেক্ষাপট বা ডাইমেনশনটা অনেক পরিবর্তিত হতে পারে, ডাইমেনশনটা অনেক সূত্র পাওয়া যায়, অনেক ক্যারেক্টার পাওয়া যায়, এবং আপনি একটা উপন্যাসের মধ্যে ক্যারেক্টারটা অনেক সুন্দরভাবে ঢুকাতে পারবেন। পরিকল্পনাটা কি সামনের দিনগুলো নিয়ে? আমি লিখে দিতে চাই, মানে কি আমি গত 3 দিনে আমি এত কিছু লিখেছি, আমার ভিতরে একটা প্রেরণা এসেছে, আমি কত লিখতে চাই। এবং লেখার ক্ষেত্রে যেটা আমার এখন যেটা প্রয়োজন, লেখার বাইরে আমার কোনো কিছু যাওয়া উচিত না আমি মনে করি। আর আমি আমার একটা ছিল, প্রতিষ্ঠান ছিল বাচ্চাদের, আমি দুঃখের কথা বলি, 24টা বাচ্চা পড়াইতাম আমি, আমার ওয়াইফ সহ। করোনার সময় 14টা মেয়ের বিয়ে হয়ে যায়, তারা 14 বছরের নিচে ছিল, আমি কিছু করতে পারিনি ওদের জন্য। আমি বাচ্চাদের জন্য একটা প্রতিষ্ঠান আবার চালু করছি, তারা সপ্তাহে 1 দিন ক্লাস করায়, তাদেরকে ম্যানার শেখাই, জীবনে কীভাবে চলতে হবে, যেটা আমাদের আসলে সত্যিকার অর্থে আমাদের স্কুলে কখনো আমাদের ম্যানার শেখায় না, জীবনের পাঠ। সরায় তো অজা করে আসছে তেরে, সরায় আর আমতে আমি খাবো পেরে, এইটাই আমাদের শেখায়। কিন্তু একটা মানুষদের ম্যানার শেখা দরকার, জীবনে চলার স্টেপগুলো শেখা দরকার, এটা আমাদের স্কুলে অন্তর্ভুক্ত করা দরকার আমি মনে করি। ভীষণ ভালো লাগছিল ভাই আপনার সাথে কথা বলতে, বরাবরের মতনই সবসময় এমনই প্রাণবন্ত থাকুন, প্রাণোচ্ছল থাকুন। আপনার আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।